নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদন। গত 1 জুলাই থেকে ভারতের যে ক্রিমিনাল আইনের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সব বাতিল, বদলে এসছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা আগেকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ছিল, তার নাম হয়েছে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 BNSS। আর আগে যেটা ছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, সেটা এখন হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো প্রথমেই আগে যেটা বলি যে এই যে তিনটে অ্যাক্টের বদলে কিন্তু আরো 3টে অ্যাক্ট এসছে। তো এই অ্যাক্টগুলোর পারপাসটা কি? প্রথম কথা হচ্ছে যে পিনাল কোডের মধ্যে খালি শাস্তি মানে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যাপার আছে, বদলে যে নামকরণ করা হচ্ছে সেটা হচ্ছে ন্যায় বিচার। আর যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেটা হচ্ছে সুরক্ষা সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা, এবং এভিডেন্স অ্যাক্ট সেটা হয়ে গেল সাক্ষ্য অধিনিয়ম। তো হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন দিস থ্রি? ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গাতে অপরাধ থেকে ডিফাইন করতে হয় এবং তার জন্য কার কতটা কি দণ্ড প্রাপ্য সেটা তো নির্ধারণ করতে হয়, তার জন্য হচ্ছে পেনাল কোড। এখন যেটা হয়ে গেছে ন্যায় সংহিতা। এইবারে যাকে অপরাধী হিসাবে প্রথমে গ্রেফতার করা হয়েছে বা তাকে বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে, তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তো বিচারটা শেষ করতে হবে। তো সেই প্রক্রিয়াটাই হচ্ছে, আগে ছিল CRPC, এখন হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এখন এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরের মধ্যে অনেক কিছু প্রয়োজন আছে বিচারটাকে শেষ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে সব থেকে বড় প্রয়োজন হচ্ছে সাক্ষ্য, যাকে বলে এভিডেন্স। সেই এভিডেন্স পুরনো আমলে যে এভিডেন্স ছিল, এখন সেই এভিডেন্সের সংজ্ঞাটা কিছুটা পাল্টে নেওয়া হচ্ছে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তো পাল্টায়, বিজ্ঞান উন্নত হয়, অপরাধীরাও তাদের যে ব্যাপারগুলো পাল্টে ফেলে, ফলে যে প্রশাসনের পক্ষেও তো সেই পুরনো আইন দিয়ে নতুন অবস্থাতে ঠিক মতো কাজ করাটা মুশকিল। তো এই 3টে হচ্ছে আইন। তো একসঙ্গে 3টে আলোচনা করা কিন্তু একটু মুশকিল আছে। তো সেই জন্যে আজকে শুধু ইন্ডিয়ান পেনাল কোডের বদলে যেটা এসছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, শুধু সেটুকু নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে যখন সুযোগ পাবো তখন এই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের বদলে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এসছে সেটা আলোচনা করব। তো প্রথমে ভারতীয় ন্যায় সংহিতা 2023। ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু ব্রিটিশরা করে গেছেন 1860-তে। সামান্য একটু হিস্ট্রি কিন্তু আগে বলে নেওয়া দরকার, তা না হলে কিন্তু এই ব্যাপারটা সম্যক অর্থ বুঝতে একটু অসুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে যে ভারতের যা হিস্ট্রি অ্যান্ড কালচার, একদম আগে যা ছিল, পরবর্তীকালে একদম মানে প্রিমিটিভ কন্ডিশন থেকে আস্তে 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 তার যে মুঘল সাম্রাজ্য বা পাঠান সাম্রাজ্য, বা তারপরে এলো ব্রিটিশরা, তারপরে এখন এই গণতান্ত্রিক ভারত। ফলে যে আইন, যেমন সমাজের যেরকম পরিবর্তন ঘটেছে, তার সঙ্গে সঙ্গে আইনেরও তো পরিবর্তন ঘটতে থাকে, তেমনি আধুনিকতার ছোঁয়া এলো
ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1834 সালে ভারতের জন্য প্রথম একটা ল কমিশন তৈরি করে। এই ল কমিশনের কাজ ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের যে কটা দেশ আছে তাদের জন্য আইন প্রণয়ন করা। ভারতের জন্য আইন প্রণয়নের দরকার ছিল, পার্টিকুলারলি এই পেনাল কোড। এই পেনাল কোড তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন এমপি, মানে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট লর্ড ম্যাকোডেকে। ম্যাকোলা শেষ পর্যন্ত বহুদিনের প্রচেষ্টার পরে তারপর তিনি একটা ড্রাফট খাড়া করে শেষ পর্যন্ত তিনি বলেন যে তার কিছু পরামর্শ প্রয়োজন। সেই পরামর্শ যখন আসতে শুরু করে তখন সেটাকে আইনে রূপান্তরিত করা হয়, এবং এই যে আইনটা সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এটা গ্রহণ করেছিল কিন্তু 6 অক্টোবর 1860। পরবর্তীকালে এটা তো তখনকার সময়তে কিন্তু এটা আইনে পরিণত হয় 1 জানুয়ারি 1862, এবং এর মধ্যে ছিল 511টা সেকশন ইন 511টা ছিল সেকশন ইন 23 চ্যাপ্টার্স। এবং স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং একটা মজার ব্যাপার হচ্ছে যে এই আইনটা হয়েছিল 45 অফ 1860, আর এর বদলে যে ভারতের ন্যায় সংহিতা এলো, সেই ভারতের ন্যায় সংহিতাও কিন্তু তাদের এই ভারতীয় ন্যায় সংহিতাতেও কিন্তু রয়েছে 23টি চ্যাপ্টার, এই 20টি চ্যাপ্টার এবং 358টা ধারা, যেটাকে ইংরেজিতে বলছে সেকশন। তো এখন এখন যে ইস্যু সেটা হচ্ছে যে এই যে নতুন ধারা এবং পুরনো ধারার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। ব্যাপারটা হচ্ছে যে আইপিসি থেকে বেশ কিছু জিনিস বাদ গেছে, বেশ কিছু ধারা রিলোকেট করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এবং আরো নতুন নতুন কিছু ধারা কিন্তু নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন, প্রথমে বলি যে এই আইপিসি থেকে বিএনএস, এখন থেকে তো আমাদেরকে বিএনএসই বলতে হবে। বিএনএস এর সঙ্গে আইপিসির মানে মেইন কোন কোন জায়গাতে ডিফারেন্স আছে। যেমন ধরুন, অফেন্সেস এগেনস্ট দ্য বডি। আইপিসিতে শাস্তির বিধান ছিল মার্ডার, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, আক্রমণ করা বা সাংঘাতিক ধরনের যে ইনজুরি নিয়ে আসা, এইগুলো ছিল আইপিসিতে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের যে ভারতের ন্যায় সংহিতা যে তৈরি হয়েছে তাতে কিন্তু আরো কিছুটা নতুন জিনিস যোগ করা হয়েছে। তার হচ্ছে অর্গানাইজড ক্রাইম, টেরোরিজম, মার্ডার or grievous hurt by a group on certain grounds. এরপরে আসুন মহিলাদের প্রতি যে অত্যাচার বা যে যৌন নিগ্রহ, সেটা সম্পর্কে এই যে আগেকার আইন এবং বর্তমান আইনের মধ্যে কি পার্থক্য। আইপিসি criminalizes acts such as rape, voyeurism, stalking, insulting the modesty of women. অর্থাৎ কিনা যে এগুলো তো আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আর যে ন্যায় সংহিতা কিন্তু সেই আইনগুলোকে শুধু রেখেছে তাই নয়, তার সঙ্গে আরো কিছু যোগ করেছে। ইট ইনক্রিজেস দি থ্রেশহোল্ড ফর দি ভিকটিম টু বি ক্লাসিফাইড অ্যাজ এ মেজর। অর্থাৎ কিনা আগে যেমন 18-র ঊর্ধ্বে, 18 উপরে না হলে তাদেরকে মাইনর হিসেবে ট্রিট করা হতো, কিন্তু এই মহিলাদের প্রতি যে অত্যাচার, সেই জন্যে কিন্তু বয়সের ব্যাপারে কিছুটা পার্থক্য করা হচ্ছে। সেটা হচ্ছে যে দি থ্রেশহোল্ড ফর দি ভিকটিম টু বি ক্লাসিফাইড অ্যাজ এ মেজর ইন দি কেস অফ গ্যাং রেপ ফ্রম 16 to 18 years. It criminalizes sexual intercourse with a woman by deceitful means, অথবা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া।
এই সবগুলোকে কিন্তু এখন এই তো এই ইস্যুটা নিয়ে তো অনেক জায়গা থেকে নানা রকম মামলা মোকদ্দমা হয়, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তা এখন সেটাকে কিন্তু সরকারিভাবে ইয়েতে নিয়ে কি বলে আইনের আওতায় নিয়ে আসা হলো, ঠিক ঠিক সেই নামে সেই ব্যাখ্যাতে। এরপর আসুন দেশদ্রোহিতা। ভারতীয় ন্যায় সংহিতা রিমুভস দি অফেন্স অফ সিডিশন। আইপিসিতে যে দেশদ্রোহিতার যে সংজ্ঞা ছিল সেটা কিন্তু পাল্টে দিয়েছে। বদলে কি নিয়ে এসেছে? ইট ইনস্টেড পেনালাইজেস দি ফলোয়িং: এক্সিকিউটিং অর অ্যাটেম্পটিং টু এক্সাইট সেসিশন, বিচ্ছিন্নতাবাদ, আর্মড রেবেলিয়ন or subversive activities, encouraging feelings of separatist activities, endangering the sovereignty of or unity and integrity of India। এইগুলোকে আইনি সংজ্ঞা দিয়ে কিন্তু ভারতের ন্যায় সংহিতায় দণ্ডযোগ্য দণ্ডনীয় অপরাধ হিসেবে ইনক্লুড করা হয়েছে। আর রয়েছে নতুন নতুন কিছু সংযোজন, যেমন টেরোরিজম। আইপিসিতে যখন এই জিনিসটা তৈরি হয়েছিল আইপিসি, তখন হয়তো টেরোরিজমের যে ব্যাপারটা তখন হয়তো তাদের চিন্তাতে ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন অপরাধ তৈরি হচ্ছে, অতএব এগুলোকেও জুড়তে হবে। টেরোরিজম includes an act that intends to threaten the unity, integrity, security or economic security of the country। অর্থাৎ কিনা ভারতের যে অখণ্ডতা, সংহতি, অর্থনৈতিক যে সুরক্ষা, এইগুলোকে কিন্তু টেরোরিজমের সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হয়েছে। যারা এগুলোকে ব্যাহত করবে তারা টেরোরিস্ট, তার মধ্যে অর্থনৈতিক অপরাধও আসছে। স্ট্রাইক টেরর ইন দি পিপল অর এনি সেকশন অফ পিপল ইন ইন্ডিয়া, মানুষের মনের মধ্যে ত্রাসের সঞ্চার করা, সেটাও কিন্তু টেরোরিজম অ্যাকর্ডিং টু ভারতীয় ন্যায় সংহিতা। পানিশমেন্ট ফর অ্যাটেম্পটিং অর কমিটিং টেরোরিজম: ডেথ অর লাইফ ইমপ্রিজনমেন্ট, মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। এবং অপরাধের গুরুত্ব বুঝে 5 বছর বা তার 5 বছর পর্যন্ত জেল বা জরিমানা বা বা যাবজ্জীবন কারাদণ্ড সব কিছু হতে পারে। আরও একটা নতুন জিনিস নিয়ে আসা হয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতাতে, সেটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম। অর্গানাইজড ক্রাইম ইনক্লুডস অফেন্সেস সাচ অ্যাজ কিডন্যাপিং, এক্সটর্শন, কন্ট্রাক্ট কিলিং, এই যে বলে সুপারি নিয়ে কাউকে খুন করা, কন্ট্রাক্ট কিলিং, ল্যান্ড গ্রাবিং, জমি জবরদখল, ফিনান্সিয়াল স্ক্যাম, অ্যাটেম্পটিং অর কমিটিং অর্গানাইজড ক্রাইম উইল বি পানিশেবল উইথ ডেথ। অর্থাৎ কিনা এই সমস্ত কাজ করলে সর্বোচ্চ পানিশমেন্ট হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে, অথবা 10 লক্ষ টাকা ফাইন, আর যে কোনো কম্বিনেশনে অফ পানিশমেন্ট, এইগুলো সমস্ত কিছু কিন্তু হতে পারে। আর একটা নতুন জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে মব লিঞ্চিং। মানে ব্যাপারটা বুঝতে পারছেন না, যেখানে অনেকজনে মিলে একজনকে মারে, সেটাই হচ্ছে মব লিঞ্চিং। মব লিঞ্চিংকে এই ভারতীয় ন্যায় সংহিতাতে নিয়ে আসা হয়েছে মার্ডার or grievous hurt by 5 or more people on specified grounds as an offense. These grounds include race, caste, sex, language, personal belief. The punishment for such murder is life imprisonment or death. এখানেও কিন্তু সর্বোচ্চ যে শাস্তি সেটা মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো মোটামুটি আউটলাইন অফ দি চেঞ্জেস এরকম। এরপর আপনাদেরকে শোনাচ্ছি যে ইম্পর্টেন্ট যে সেকশন আগে কি ছিল আর এখন কি হয়েছে।
গালাগালি দেওয়ার জন্য হোক বা কাউকে হয়তো টিপ্পনি করার জন্য হোক, আমরা আগে বলতে শুনেছি, সিনেমাতে দেখেছি 420, মানে চিটিং। এই দেখুন, সেকশন 420 অফ আইপিসি 1860, এতে যে বর্ণনা দেওয়া আছে সেটাই কিন্তু ন্যায় সংহিতা 318-র যে 4 উপধারাতেও সেই মোরলেস একই বর্ণনা দেওয়া আছে। মোরলেস কেন, আইডেন্টিক্যাল, অর্থাৎ কেন ইট রিটেইনস। সেকশন 420 দেখা হলো। আচ্ছা, এরপরে আসুন বধূ নির্যাতনের যে ধারা আমরা সবসময় আলোচনা করি, সেকশন 498A অফ আইপিসি। মোরলেস সেই একই ধারা কিন্তু এখানেও বজায় রয়েছে। এখানে দেখুন আগে সেকশন 498A অফ আইপিসি কি বলছে, হাজব্যান্ড অর রিলেটিভ অর হাজব্যান্ড অফ এ woman subjecting her to cruelty. Whoever being the husband or the relative of the husband of a woman subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to 3 years and shall also be liable to fine. এখানে এক্সপ্লেনেশনে ক্রুয়েলটি কথাটা কি সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এই যে ধারাটাই নতুন আইনে জায়গা পেয়েছে 85 and 86 অফ ভারতীয় ন্যায় সংহিতা। সেখানে হচ্ছে 498-কে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ক্রুয়েলটির সংজ্ঞাটা নিয়ে আসা হয়েছে সেকশন 86-এ, আর অপরাধটা দেখানো হয়েছে সেকশন 85-এ, কিন্তু ওয়ার্ডগুলো সব একই। তারপর এই যে রেপ, সেকশন 375 অফ 1860-তে এই রেপ কথাটা একটা রেপের তো ইয়ে করে দেওয়া আছে, কি বলে, যে অপরাধটা সেটা তো এখানে বিস্তৃতভাবে বলে দেওয়া আছে। এই রেপের ব্যাপারটাই কিন্তু আইপিসির 63-তে সেটাই কিন্তু নিয়ে আসা হয়েছে অ্যাজ এ প্যারালাল টু 375। দেখবেন এইটাতে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে 63। আপাতত তার বিস্তৃত ব্যাখ্যার মধ্যে আর যাচ্ছে না। এরপরে আমরা কি দেখতাম, খুনের জন্যে, মার্ডারের জন্যে কি শাস্তি ছিল। সেকশন 302 ছিল আইপিসিতে, সেটাই ভারতীয় ন্যায় সংহিতায় চলে এসেছে 103। দেখুন এইখানে কিন্তু একটা এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে, মব লিঞ্চিং। সেকশন 103-র যে পার্ট 2, সেখানে কিন্তু মব লিঞ্চিং এর ব্যাপারটা বলে দেওয়া আছে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আগে এই যে এখন যে রিসেন্টলি যে একটা ট্রেন্ডি যে একটা অফেন্স হয়েছে, সেটা হচ্ছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একসঙ্গে থাকা বা মেলামেশা করা, আগে সেটাকে রেপ হিসাবে ট্রিট করা হতো। এখন কিন্তু সেকশন 69 অফ ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আসা হয়েছে এবং তাতে আলাদা করে বলে দেওয়া হয়েছে। এবং দেখুন এখানে ব্যাখ্যাটা কি, মানে এখানে কি বলেছে এটা একটু পড়েই দেই, কারণ ছোটখাটো একটা ধারা কিন্তু গুরুত্বে বিশাল। Whoever by deceitful means or by making promise to marry a woman without any intention of fulfilling the same has sexual intercourse with her, such sexual intercourse not amounting to the offense of the rape shall be punished
with imprisonment of either definition for a term which may extend to 10 years. 10 বছর জেল হতে পারে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিভিন্ন দেখবেন যে যখন কোনো রেপ অ্যাসল্টের ব্যাপার যখন কোর্টে যখন ওঠে, তখন দেখবেন অনেক জায়গাতেই কিন্তু, সব জায়গাতেই কিন্তু একটা মোটা নিয়ম আছে যে নাম বা মুখচ্ছবি মহিলাটির দেয়া চলবে না। তো এখন এই যে প্রসিডিংসের ব্যাপারেও কিন্তু এখানে একটা নিয়ে আসা হয়েছে, কোর্ট প্রসিডিংসের ব্যাপারেও, যে বিনা অনুমতিতে এই প্রসিডিংস যিনি পাবলিশ করবেন বা ছাপার অক্ষরে বার করে নিয়ে আসবেন, তার কিন্তু এখানে শাস্তি হবে। তো এই শাস্তির পরিমাণ হচ্ছে 2 বছর পর্যন্ত জেল হতে পারে অথবা লায়াবল টু ফাইন। তবে একটা কথা হচ্ছে, এই জাজমেন্ট, হাইকোর্টের জাজমেন্ট কেউ যদি প্রকাশ করেন তাহলে কিন্তু তিনি এই শাস্তির আওতায় আসবেন না। তারপর রাষ্ট্রদ্রোহিতার জন্যও কিন্তু একটা ধারা যেটা আগে ছিল সেটাকে এখন একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। অফেন্সেস এগেনস্ট দি স্টেট, আইপিসি 121 ছিল ওয়েজিং অর অ্যাটেম্পটিং ওয়েজ ওয়ার, অ্যাবেটিং ওয়েজিং অফ ওয়ার এগেনস্ট দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, whoever wages war against government of India or attempts to wage such war or abets waging of such war shall be punished with death or imprisonment for life and shall also be liable to fine. Illustration: A joins an insurrection against the government of India. A has committed offence defined in this section. অর্থাৎ কিনা এই ধরনের জঙ্গি, ভারত বিরোধী কোনো জঙ্গি সংগঠনে কেউ যদি যোগদান করেন তাহলে তিনি কিন্তু এই অফেন্সের আওতায় আসবেন। এইটাই কিন্তু সেকশন 147 অফ ভারতীয় ন্যায় সংহিতাতে নিয়ে আসা হয়েছে। শব্দের কিছু পরিবর্তন হলেও অর্থ বা গুরুত্ব একই। এরপরে শেষমেশ আসি কিছু নিউলি অ্যাডেড, যেটা আগে ছিল না আইপিসিতে কিন্তু এখন নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন টেরোরিস্ট অ্যাক্টিভিটি নিয়ে আসা হচ্ছে সেকশন 113। টেরোরিস্ট অ্যাক্টিভিটির সংখ্যাটা একটু জেনে নেওয়া প্রয়োজন। Whoever does any act with the intent to threaten or likely to threaten the unity, integrity, sovereignty, security or economic security of India, or with the intent to strike terror or likely to strike terror in the people for any section of the people in India or in foreign country. দেখুন এখানে বলে দেওয়া আছে যে এখানে এই যে বাই ইউজিং বম্বস, ডিনামাইট or other explosive substance or inflammable substance or firearms or other lethal weapons or poisonous noxious gases or other chemicals by and other substances of a hazardous nature or by any other means of whatever nature to cause, likely to cause death to any person or persons or loss of damage to destruction, এই যে বিবরণ যেটা দেওয়া আছে এইগুলো হচ্ছে কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটি, এবং এর শাস্তিও কিন্তু এখানেই বলে দেওয়া আছে। এরপরে আসুন রাষ্ট্রদ্রোহিতা। এটা নতুন একটা চ্যাপ্টার। Whoever purposely or knowingly by words or either spoken or written or by signs or by visible representation or by electronic communication, important, electronic communication, or by use of financial means or otherwise excites, attempts to excite secession or armed rebellion, তাহলে এটা কিন্তু এই অপরাধের আওতায় আসবে। এর শাস্তি ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড,
or with imprisonment, which may extend to 7 years, shall also be liable to fine. আর নতুন ভারতীয় ন্যায় সংহিতা পুরনো আইপিসির সঙ্গে তার কোথায় কোথায় পার্থক্য, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট এবং যে পদ্ধতিতে একজনের বিচার প্রক্রিয়া চলবে অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, সেটা নিয়েও আলোচনার প্রয়োজন আছে। আজকে আপাতত আইপিসিতে থেমে যাচ্ছি। নমস্কার।